স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইমপ্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএল এর খবর নিয়ে হাজির হয়েছি। আমাদের হাতে একটা ভালো খবর এবং একটা খারাপ খবর আছে। বিপিএলটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কবে নাগাদ আয়োজন করা হবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাছাড়া বিপিএল এর এবার আসরে কিন্তু একটা দল বাড়ছে। আমরা ২-৩ দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বিপিএল এর এবারে আসর থেকেই একটা দল বাড়ছে, সেটা নোয়াখালী। সেটা কিন্তু প্রায় কনফার্ম হয়ে গেছে। এগুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। বিপিএল এর আয়োজকরা কিন্তু বেশ আগে একটা ইঙ্গিত করেছিলেন যে বিপিএল দল কিন্তু বাড়তে পারে, সেটাই কিন্তু হচ্ছে। তবে যেই প্রসেসে হচ্ছে এটা নিয়ে আসলে অনেক প্রশ্ন আসছে। সব মিলে আসলে কিরকম দেখছেন? না, আমি কালকে আমার ফেসবুক টাইমলাইনে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সাখাওয়াত হোসেন, যিনি বিসিবি সহসভাপতি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য, তিনি একটা কথা বলেছিলেন যে এখন পর্যন্ত বিপিএলটা ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা। উনি হয়তো পজিটিভ দিক থেকে বলছিলেন, সেটা এখন আমি একটা আসলে সার্কাজমের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সবাই এভাবেই চিন্তা করছে যে বিপিএলটা উনি যেভাবে ইন্টারেস্টিং বলছিলেন তার চেয়েও ইন্টারেস্টিংভাবে এখন পর্যন্ত হচ্ছে। কারণ আপনার যদি মনে থাকে, প্রথম দিকে একেবারে তাদের কিন্তু প্ল্যান ছিল যে 5টা দল নিয়ে বিপিএল করবে। কারণ যেহেতু টাইমের একটা স্লটের একটা ব্যাপার রয়েছে, সময় কম, বিশ্বকাপ, ক্রিকেটারদের একটা রেস্টের ব্যাপার আছে। কিন্তু পরবর্তীতে এসে পরিস্থিতি একেবারে ঘোলাটে হয়ে গেছে এবং নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেছে। এটা একটা বড় কারণ যে চট্টগ্রাম রয়্যালস তারা টাকা দিতে পারছিল না, ব্যাংক গ্যারান্টি। যদিও প্রত্যেকটা দলেরই একই পরিস্থিতি, কেউ হয়তো 5 কোটি টাকা দিয়েছে, কেউ 2 কোটি টাকা দিয়েছে। 7-5 বোঝানোর চেষ্টা করেছে, ঠিক আছে যে 2 কোটি টাকা দিলাম, আমরা পরে টাকা দিব, এরকম করে বাকি 4টা দল কোনোভাবে ম্যানেজ করেছে। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের যে পরিস্থিতি ছিল, তারা 1 টাকাও দিতে পারছিল না। এরকম পরিস্থিতিতে যেটা হয় যে খুব সম্ভবত গত বৃহস্পতিবার তাদের সঙ্গে চুক্তিটা বাতিল করে বিসিবি। কিন্তু এটা যেটা হয় যে অফিসিয়ালি ওই টার্মিনেশন লেটারটা চট্টগ্রামের কাছে পৌঁছায়নি। তার একটা বড় কারণ যে বিসিবির 2-1 জন পরিচালক আছেন যারা কিনা ওই চিঠিটা হোল্ড করেন, যাতে করে ওই চুক্তিটা বাতিল না করা হয়। এবং যে জিনিসটা হয়েছে, যখন এই টার্মিনেশন লেটারটা তৈরি করা হয়, তখন কিন্তু বিসিবি পঞ্চম দল হিসেবে দেশ ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে। তাদের যাদেরকে আসলে বিপিএল এর 5টা দল বাছাই করার সময় তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। প্রাথমিক যে বাছাইটা হয়েছিল সেখানে তারা টিকে গেছিলেন, কিন্তু চূড়ান্ত যে বাছাইটা ছিল সেখানে তারা রাজশাহীর দলটা চেয়েছিলেন, কিন্তু তারা সেটা পাননি। কারণ তাদের অনেক কিছুর ইস্যু ছিল। সো যে জিনিসটা হয়েছে যে ওই যে রাজশাহীকে আপনি ওই দেশ ট্রাভেলসকে ডাকার পর কি হয়েছে, তারাও মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে ফেলছে। যদিও তখন ওই প্রস্তুতিগুলো ছিল না। এখন তারা হয়তো কিছু টাকা দিয়েছে, ব্যাংক গ্যারান্টির কিছু ব্যাপার আছে, যদিও পুরোপুরি টাকা দেয়নি যতটুকু আমি জানি। তাদেরকে হ্যাঁ বলার পর পরিস্থিতিটা হয়েছে যে ওই বিসিবির কর্মকর্তা বা পরিচালকদের চাপে ওই যে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে চুক্তিটা বাতিল করতে পারলো না, তখন চট্টগ্রাম রয়্যালসও টিকে গেল মোটামুটি। এখন কি হয়ে গেল যে চট্টগ্রাম আপনি কাকে দিবেন? চট্টগ্রাম রয়্যালস যারা এই ট্রায়াঙ্গল লিমিটেডকে দিবেন, নাকি দেশ ট্রাভেলস? এরকম একটা হজবরল একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। এরপরে বিসিবির পক্ষ থেকে একটা অ্যাপ্রোচ করা যায়, ঠিক আছে আমরা তাহলে 5টা দল না 6টা দল নিয়ে বিপিএল করি এবং দেশ ট্রাভেলসকে আমরা ওই নোয়াখালী এক্সপ্রেস নামে একটা দল দেই। এটা আমরা মোটামুটি। তবে সবচেয়ে চমকের খবর, তারা কিন্তু বিপিএল এর যে আবেদন করেছিল সেখানে কিন্তু নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির জন্য তারা কিন্তু আবেদন করেনি, তারা আরেকটা ফ্র্যাঞ্চাইজি চেয়ে কিন্তু আবেদন করেছিল। সো বিপিএল এ যেহেতু তারা যুক্ত হচ্ছে, তাদেরকে নোয়াখালী দিতে চেষ্টা করেছে বিপিএল এর আয়োজকরা, তারা আসলে সেটাই কিন্তু মেনে নিয়েছে শেষ পর্যন্ত। এটা একটা বড় কারণ হচ্ছে যে আপনি যেহেতু রাজশাহীটা পাইনি, মানে দেশ ট্রাভেল যেহেতু রাজশাহীটা পাইনি, এবং এখন যদি আপনি নতুন একটা দল গোছাতে চান, তাহলে আপনি কাকে দিবেন? এখানে কিছু ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে ধরুন ফরচুন বরিশাল লম্বা সময় ধরে বরিশালের দায়িত্বে ছিল। আপনি বরিশালকে অন্য কারো হাতে দিতে চাইবেন না। এর একটা বড় কারণ যে একটা গুঞ্জন আছে, খুব সম্ভবত আগামী বছর মিজানুর রহমান, যিনি ফরচুন বরিশালের কর্ণধার, তারা হয়তো ফিরবে। সো আপনি এমন একজন মালিকের কাছেই বরিশাল দলটাকে দিতে চাইবেন। আবার কুমিল্লার কথা যদি চিন্তা করেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটা দল, যেটা বিপিএল এর ইতিহাসের সেরা দলকে আপনি বলতে পারেন। সো তাদেরকে আপনি যার তার হাতে তুলে দিতে পারবেন। সো এই প্ল্যানগুলো যদি আপনি মাথায় রাখেন, এগুলো যদি আপনার চিন্তায় থাকে যে না 1-2 বছর পর এই দলগুলো ফিরতে পারে, এই মালিকরা ফিরতে পারে, তখন আপনি ওই দলগুলো অন্য কারো হাতে দিয়ে ওই বিজনেসটা নষ্ট করতে চাইবেন না। এবং আপনি যে কয়টা দল বাকি ছিল, আপনি ময়মনসিংহের কথা বলতে পারেন, আপনি খুলনার কথা বলতে পারেন, আপনি রাজশাহী না, আবার নোয়াখালীর কথা বলতে পারেন। এখানে বিজনেস পসিবিলিটি বা ভালো বিজনেস হইতে পারে এমন দল কোনটা? আপনি অবশ্যই ময়মনসিংহকে নেবেন না, আপনি খুলনাকে নেবেন না, আপনি নোয়াখালীকে বেছে নেবেন, কারণ নোয়াখালী একটা বিশাল বড় একটা ফ্যান বেজ রয়েছে, যারা আসলে নোয়াখালীটা বিভাগ না পেলেও মোটামুটি বলা যায় যে বিপিএল এর দলটা পেয়ে গেছে। বিসিবি এবং ওই দেশ ট্রাভেলস তারা মোটামুটি এই জায়গাটাতেই ক্লিক করতে চেয়েছে যে আমরা যেহেতু বিজনেস করতে এসেছি, আমাদের একটা ফ্যান বেজ লাগবে, বিপিএলটা জমজমাট করতে হবে। এখন আপনি দেখবেন যে ভালো একটা প্রতিযোগিতা তৈরি হবে,
ক্রাউড থাকবে, বিশেষ করে চট্টগ্রামে যখন ম্যাচগুলো হবে, ঢাকাতেও আপনি নোয়াখালী ওই অঞ্চলের অনেক মানুষ রয়ে গেছে। তো যখন তাদের খেলাগুলো হবে তখন আপনি দর্শক পাবেন। সো ওই বিজনেস পারপাসটা তারা চিন্তা করেছে বলে মানে আমার কাছে মনে হয় আরকি। তবে সব মিলিয়ে এই প্রক্রিয়াটা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে না? এর আগে কিন্তু আমরা অনেকবার দেখি যে বিপিএল এর আসরটা কবে শুরু হবে এটা নিয়ে অনেক মানে ডেট শিডিউল চেঞ্জ হতো অনেকবার। বিপিএল শুরুর পরেও অনেকবার ডেট চেঞ্জ হয়েছে এইগুলা। তবে বিপিএল এর নিলামের সময় যেটা থাকে এই সময়ের মধ্যে কিন্তু বিসিবি প্রায় চেষ্টা করেছে, আগের বোর্ড নাজমুল হাসান পাবনের বোর্ড, এই জিনিসগুলো ঠিক রাখতে। এখন বারে বারে নিলামের ডেট পরিবর্তন হচ্ছে, বিপিএল কবে শুরু হবে তারা আসলে আমরা জানি না। আমরা একটা ডেট পেয়েছি যে 26 ডিসেম্বর শুরু হতে পারে বিপিএল। তাছাড়া ঢাকার বাইরে প্রথমবারের মতো বিপিএল এর শুরুটা হবে। এইগুলা কি বেশি এলোমেলো হয়ে যাচ্ছে কিনা? আপনি যে বললেন যে মানে একটা জিনিস বলি, মানে বিসিবি কি বেশি কিছু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে যেটা আসলে বিপিএল কে ভালো করার দিক থেকে আরো মানে ক্ষতি ডেকে আনছেন কিনা? আমার কাছে মনে হয় যে শব্দটা এক্সপেরিমেন্ট হবে না। তার একটা বড় কারণ হচ্ছে বিসিবি আসলে এখন আসলে সমুদ্রের মাঝখানে পড়ে গেছে। কারণ যারা এবার বিসিবিতে যারা দায়িত্বে আছে, যারা বিপিএল নিয়ে কাজ করছে তারা বেশিরভাগই বিপিএল নিয়ে অনভিজ্ঞ। আপনি যদি খেয়াল করে দেখেন ইফতেখার রহমান মিঠু ভাই হয়তো কয়েক বছর ধরে বোর্ডে আছেন, তিনি হয়তো টুকটাক ব্যাপারগুলো জানেন। আপনি শাখাওয়াত ভাই, আমার মনে হয় এই বোর্ডের সব থেকে দক্ষ লোক সম্ভবত মিঠু ভাই। মিঠু ভাই মানে আপনি বাংলাদেশি কালচার যদি আপনি চিন্তা করেন, আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রেও যদি বাংলাদেশের ক্রিকেট কালচারের কথা বলেন, তিনি কিন্তু মিঠু ভাই অনেক প্রায় 20 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িত। হ্যাঁ, তিনি অনেক পিছিয়ে থাকবেন। যে জিনিসটা হচ্ছে মিঠু ভাই এখানে ছিলেন, আর আপনি এই এর সভাপতিকে উনি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, তার কিন্তু এই মানে ফ্র্যাঞ্চাইজি লিগ বা অন্য ব্যাপারগুলো খুব বেশি আগ্রহ নেই, অভিজ্ঞতা তো নাই। আপনার যদি মনে থাকে যে যখন তিনি বিসিবি সভাপতি হননি তার আগে কিন্তু একবার একটা কথা চাওর হয়েছিল যে তিনি চান না যে বিপিএলটা হোক, এরকম একটা ব্যাপার ছিল। এই জন্য কিন্তু সংশয় ছিল যে বিপিএলটা আদতে হবে কিনা, যদিও ক্রিকেটারদের বা কোয়াব অন্যান্য অনেক প্রেশারের কারণে শেষ পর্যন্ত বিপিএলটা তারা করতে চাচ্ছে। আপনি চিন্তা করেন শাখাওয়াত ভাইয়ের কথা চিন্তা করেন, তিনি হচ্ছেন একটা পর্যটন বিশেষজ্ঞ, তিনি জানেন না বিপিএলটা আসলে বিপিএল এর পুরো প্রসেসটা কি। তো যে জিনিসটা হচ্ছে আপনি যখন অনভিজ্ঞ লোকদের দিয়ে আপনি বিপিএল করাবেন তখন আপনার এই পরিস্থিতি তৈরি হতে পারে। তারপর আবার একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেখানে আপনি স্ট্রিক্ট থাকতে পারতেন। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বিপিএল আয়োজনের দায়িত্ব দিলেন, তারা যদি দায়িত্ব পালন না করতে পারে আপনি তাদেরকে একটা নোটিশ দিবেন, কারণ দর্শানোর নোটিশ দিবেন। এখন বিসিবির ভিতরেই যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলা দায়িত্ব নিতে পারছে না, আর এই আপনি দেখতে পারবেন যে কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে তাদের পক্ষ থেকে একজন আসলে মুখপাত্রকে গণমাধ্যমের সামনে রাখা দরকার ছিল, যারা আসলে প্রতিনিয়ত আপডেট করবেন তারা আসলে কি অগ্রগতি করছেন। আমরা সেই ফেজটাই আসলে এখন পর্যন্ত দেখতে পাই। আপনি দেখতে পারেননি, তার একটা বড় কারণ যে ওই আইএমজি যার কথা বলছেন আপনি, তারা আলটিমেটলি আসলে কাজটা করছে না। বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা হয় যে আমি আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি হয়তো সামনে থাকবেন কিন্তু কাজগুলো সব আমি করব বলতে হচ্ছে যে নাটাইটা আমার হাতে থাকবে। বিসিবিও সেম সিস্টেমে, আপনি হয়তো ওই প্রকাশ্যে বলেছে আইএমজি আমাদের সাথে আছে, আইপিএল এ কাজ করেছে, এই সেই মানে অনেক কিছু, কিন্তু তাদের হাতে আমার কাছে যতটুকু মনে হয় যে কোনো প্রকার ক্ষমতা নেই, তাদের হাতে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা, তাদের এখতিয়ার তাদের কাছে নেই। সো এই কারণেই সমস্যা হচ্ছে। আরেকটা বড় কারণ হচ্ছে যে এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো নেওয়া হচ্ছে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির পেছনে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দলের পেছনে কোনো না কোনো পরিচালকের একটা হাত আছে। হয় সে দায়িত্বে থাকবে, হয় তার একটা মানে কি বলে শুভ দৃষ্টি থাকবে। সো এই একটা কারণে আপনি চাইলে কাউকে বাদ, যেমন আপনি চট্টগ্রাম রয়্যালসের কথা বললাম, তারা টাকা দিতে পারছে না কিন্তু আপনি তাদেরকে বাদ দিতে পারবেন না। কারণ হচ্ছে কি আপনি বিপিএল এর এই দলগুলো নির্বাচন করার আগে আমার কাছে ভিডিও ক্লিপও পর্যন্ত আছে, তারা খুব স্ট্রংলি বলেছিলেন যে এই টাইমের মধ্যে যারা ফুল টাকা পরিশোধ করতে পারবে না তাদেরকে আমরা বিপিএল অংশ নিতে দেবো না, প্রয়োজনে আমরা 4 দলের বিপিএল করব। এই ক্লিপটাও দরকার পড়লে আমি আমাদের দর্শকদের দেখিয়ে দিব। কিন্তু আপনি স্ট্রং গাছটা ধরে রাখতে পারলেন না, এই জন্য আপনি আপনার দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটাকে আপনি একদম মানে বাজারে ছেড়ে দিলেন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে বাজারে ছেড়ে দেন, মানে এখন একটা ফ্র্যাঞ্চাইজি লিগ না, এটা পুরোপুরি একটা সার্কাস লিগ আপনি বলতে পারেন। শুনুন, জিনিসটা আপনি যে জিনিসটা বলছেন স্ট্রংলি তারা বলেছেন, মিডিয়াতে আসলে দুনিয়াতে অনেক মানে মিডিয়াতে অনেক কিছু বলা যায়, আপনি মিডিয়াতে যা বলা যায় তা বিশ্বাস করা খুব কঠিন, কারণ মিডিয়ার বাইরে বা ওই ক্যামেরার বাইরে আসলে অনেক কিছুই ঘটে। এই যে তারা যে স্ট্রংলি বলেছে, তারা কিভাবে কাজ করবে, তাদের তো বাধায় হচ্ছে অন্য পরিচালকরা, আবার তারা নিজেরাও যে ওই জায়গাতে সলিড সেটা তো আপনি বলতে পারবেন না। আর আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে আসলে বাংলাদেশের দর্শকদের জন্য, তাদেরকে বিপিএল এবারে একটা নতুন বিপিএল অনেক মানে নতুন আঙ্গিকে একটা বিপিএল এ আশা দেখানো হলো, তাদেরকে এত আশার বাণী শোনানো হলো, কিন্তু একই জিনিসপত্র ঘটছে।
আমার মনে হয় যে এবার আরো বেশি বাজে জিনিস আমাদের দর্শকরা সবচেয়ে বেশি প্রতারিত প্রতারিত হচ্ছে। এবার আরো বাজে জিনিস কেন ঘটছে? কারণ হচ্ছে দেখুন, আপনি আজকে থেকে 4 দিন পর অর্থাৎ 30 তারিখে বিপিএলটা নিলামটা হওয়ার কথা, এখনো যে হবে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে নিলামটা হতে পারে, যেহেতু আমরা এর পিছনে অনেক কারণ জানি, যে অনেক কিছু আছে, অনেক কিছু ব্যাপার আছে। কারণ অনেকেও বিশ্বাস করেন যে বিপিএলটাও হবে না, এটা অনেকেই বিশ্বাস করেন। এখন জিনিসটা 4 দিন আগে আপনি একটা সাংবাদিক হিসেবে, দর্শকদের কথা বাদ দেন, তারা হয়তো অনেক কিছু দেখে না, জানা না, এই জন্য হয়তো তাদেরকে বাদ দিতে পারেন। আপনি একজন সাংবাদিক হিসেবে প্রপারলি জানেন না কয়টা দল নিয়ে বিপিএল হবে, কারা কারা বিপিএল এর নিলামে থাকবে। 4 দিন আগেও আপনি আমি কেউ জানে না। সো বিসিবি এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স করে দেয় না, এখনো অফিসিয়ালি কোনো যায়। সো এরকম যখন একটা পরিস্থিতি হয়, একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের 4 দিন, নিলামের 4 দিন আগে যখন আপনি দল সিলেক্ট করতে পারেন না, তখন এটাকে আপনার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলতে পারবেন না, ক্রিকেটীয় টুর্নামেন্ট আপনি বলবেন। এটা আসলে ফাত্রামি, আর কিছুই না। আমার কাছে মনে হয় যে এই বিপিএলটা গতবার আশা করাটা বোকামি, মানে দর্শকদের আমি বলবো যে এটা আসলে আশা করা বোকামি। গতবার যে জিনিসগুলো হচ্ছে, আপনি একটা জিনিস বলেন, এটা বললে হয়তো অনেকে মাইন্ড করতে পারে যে নাজমুল হাসান পাপন, তার অধীনে অনেক জোচ্চুরি হয়েছে, স্বৈরাচারী হয়েছে, অনেক কিছু আপনি বলতে পারেন, কিন্তু এই জিনিসগুলো কিন্তু কখনো নর্মালি ঘটে নাই। তারা হয়তো ভুয়া মানুষকে ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, এই করেছে ওই করেছে, কিন্তু তাদের এই টাইম লাইনগুলো খুব ভালো ছিল, তারা জানতো যে কাকে সিলেক্ট করতেছি, কারা থাকবে। সো এই ব্যাপারগুলো আসলে ক্লিয়ারেন্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এইখানে এসে যে জিনিসটা হচ্ছে যে অনেক সেক্টর থেকে আসলে পরিচালক এসেছে, তো তারা বেশিরভাগই আসলে ক্রিকেটের সঙ্গে যুক্ত না, আমরা এর আগেও আলোচনা করেছি। সো এক একজনের এক এক ডিমান্ড, সবাই বেশিরভাগই কর্পোরেট হাউসের, আর যেহেতু বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কর্পোরেট হাউস নেয়, সবারই কোথাও না কোথাও সুবিধা আছে। তো সবাই আসলে এখানে প্রভাব খাটাতে চায়, প্রভাব খাটাতে গিয়ে যেটা হচ্ছে যে কোনো কিছু আসলে হচ্ছে না, এই একটা আসলে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ধন্যবাদ মুমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। বিপিএল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আমাদের আসলে কিছু আপডেট যদি আসে আমরা দর্শকদের এটা নিয়ে আসলে আলোচনা না করার কোনো উপায় না, আলোচনা হচ্ছে সমালোচনায় মনে হয় বেশি করতে হবে আসলে আমাদেরকে, যে পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাকে দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।